বাংলাদেশের জাতীয় নিরাপত্তার কথা বলেন অথবা বাংলাদেশিদের অর্থনৈতিক আজাদির কথা বলেন, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বের পার্সপেক্টিভেও লাখো লাখো রোহিঙ্গা এদেশে শরণার্থী হিসেবে বসবাস করা একটি ঝুঁকিপূর্ণ বিষয়, একটি থ্রেট হিসেবে কনসিডার করা যায়। বিগত 7 বছরে কোনো গভর্নমেন্টের এজেন্সি, কোনো পক্ষ কোনো ধরনের এই ক্রাইসিস সমাধানে কোনো ধরনের ইনিশিয়েটিভ কিন্তু ইফেক্টিভ ইনিশিয়েটিভ নিতে পারেনি। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি ইফতার ডিপ্লোমেসি কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে লাখো রোহিঙ্গাদের সাথে করে যে ইফতার করার যে বিষয়টি, ইতিমধ্যে বিশ্ববাসী একটি বিশেষ বার্তা পেয়েছে। একটি এই সমস্যা সমাধানে একটি গ্রিন সিগন্যাল কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আজকে আমি তুলে ধরব 3টি পার্সপেক্টিভ এই ইফতার ডিপ্লোমেসিকে নিয়ে। একটি হলো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, অন্যটি হলো জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ, আরেকটি হলো ইকোনমিক্যাল পার্সপেক্টিভ। প্রথমেই লিডারশিপের ক্যারেক্টার, বিহেভিয়ার, পার্সোনাল লাইফ, অ্যাকশনস এবং ফাস্ট হিস্ট্রি কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে ভালোভাবে অ্যানালাইসিস করা হয়। ডিসিশন মেকিংয়ে এবং পলিসি মেকিংয়ে লিডারশিপের সাইকোলজিক্যাল প্রভাব কিন্তু বড় ধরনের একটি কনসিডার করার মতো বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যেই স্পিচটা দিয়েছেন, তিনি প্রমিত বাংলায় দিতে পারতেন, এমনকি তিনি ইংরেজি ভাষায় দিতে পারতেন ইন্টারন্যাশনাল এরিনার দিকে তাকিয়ে, কিন্তু তিনি এমন ভাষায় কথা বলেন, স্পিচটা দিলেন, এমন চাটগাঁয়া বা কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, স্পিচ দিয়েছেন, যেটি রোহিঙ্গারা সহজেই বোধগম্য করতে পারেন, বুঝতে পারেন। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে আগামী বছর ঈদ তারা তাদের নিজ দেশে কিন্তু ঈদ পালন করতে পারবেন, এমনকি মহাসচিবকে আগামী বছর ইফতারে যেন সেখানে দাওয়াত দেওয়া হয়। আরেকটি চমৎকার বিষয় হলো, তিনি উল্লেখ করেছেন মহাসচিব আপনাদের জন্য রোজা রেখেছেন আপনাদের সাথে ইফতার করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি ট্র্যাডিশনাল কোনো পলিটিশিয়ান নয়। তিনি কথা যেগুলো তুলে ধরেছেন, তিনি যেভাবে উপস্থাপন করেছেন, যেসব বিষয়ে যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই যে অবহেলিত এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টি নতুনভাবে কাভার হয়েছে এবং বিশ্ব নেতৃত্ব কিন্তু এই বিষয়ে মনোযোগী হতে নতুনভাবে উৎসাহিত হয়েছে। দ্বিতীয় একটি বিষয় হলো জিওপলিটিক্যাল আসপেক্ট। মহাসচিব রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেছেন যে মায়ানমারের অবস্থা ভালো নয়, নিরাপত্তার অবস্থা ভালো নয়, এখন প্রত্যাবর্তন সম্ভব নয়, যদিও আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদের সে আশ্বাস দিয়েছেন আগামী বছর তারা সেখানে তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিরে যাবেন। এই বক্তব্যের মধ্যে যে ইন্ডিয়া এবং চায়নার মতো একটি মেজর পাওয়ার যারা রোল প্লে করতে পারে, তাদের রোল কিন্তু এখানে মেনশন করা হয়নি। যে মায়ানমারের একটি যুদ্ধাবস্থা বিরাজমান, অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তাদেরকে ভরসা দিচ্ছে, অন্যদিকে মহাসচিব বলতে চাচ্ছেন প্রত্যাবর্তন আপাতত সম্ভব নয় এবং ইকোনমিক ক্রাইসিসের কথা উল্লেখ করেছেন। এখানে বাংলাদেশ এবং মায়ানমারের জিওপলিটিক্যাল বিষয়টাকে টোটালি ইগনোর করা হয়েছে। পাশাপাশি দুইটি মেজর রাষ্ট্রের রুলকে এখানে মেনশন করা দরকার ছিল। তৃতীয় একটি বিষয় হলো ইকোনমিক্যাল পার্সপেক্টিভ। ইতিমধ্যে এটা সবার জানা যে প্রতি রোহিঙ্গাদের বসবাস, তাদের খাদ্য এবং তাদের শিক্ষা এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য প্রতি রোহিঙ্গা শরণার্থীর পেছনে $15 থেকে $17 কিন্তু খরচ হয়। কিন্তু মহাসচিব উল্লেখ করেছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইতিমধ্যে ক্রাইসিসের কথা এবং সেই $15 থেকে $17 খরচ কিন্তু এখন $6 মধ্যে ডাউন হয়ে গেছে। খরচ কিন্তু বেশিরভাগই কিন্তু আসে আমেরিকা থেকে, কিন্তু আমেরিকা সেই হেল্প কিন্তু ফান্ড কিন্তু বন্ধ করে দিয়েছে। সুতরাং একটি বিশাল একটি ক্রাইসিস বাংলাদেশ হয়তো পড়তে যাচ্ছে, যে প্রতি বছরে 50 থেকে 60 হাজার শিশু নতুন করে জন্মগ্রহণ করে। তাহলে এই যে বিশাল গ্রোথ এবং তাদের যে জনসংখ্যার বিস্তৃতি, কিভাবে বাংলাদেশ এই স্বল্প বাজেটে কিভাবে তাদের ইকোনমিকের যে
ইকোনমিকের যে ফাংশনগুলো কিভাবে লিড দিবে, এবং যেখানে বিশ্ব দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে অথবা কমিয়ে দিচ্ছে, কিভাবে বাংলাদেশ সামলাবে সেটাও একটি দেখার বিষয়। এই তিনটি পার্সপেক্টিভ আমি মনে করি ইফতার ডিপ্লোমেসিকে কেন্দ্র করে একটি বিস্তর গবেষণা কিংবা আলোচনার একটা বড় ধরনের প্রেক্ষাপট তৈরি করেছে বলে আমি মনে করি।